রাজধানীতে সবজির বাজার চড়া, কাঁচামরিচ ডিমের দামে আগুন, ইলিশের কেজি 2000 টাকা, অসহায় ক্রেতারা। এখনো কিনতে পারিনি, দাম বেশ অনেক বেশি মনে হচ্ছে। রপ্তানি না হলে যদি কমতো, এটা একটা পরীক্ষামূলকভাবে দেখাও যেতে পারতো যে রপ্তানি না করলে কি কমে কিনা। সব কিছুর দামই এমন বেড়ে গেছে যা আমাদের মতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। রেলের প্রকল্পে অস্বাভাবিক ব্যয়, 2 প্রজেক্টেই অপ্রয়োজনীয় খরচ 7,500 কোটি টাকা। সাবেক মন্ত্রী, আমলা ও ঠিকাদারের যোগসাজশে অর্থ আত্মসাৎ। রাজনীতি বিবেচনায় প্রকল্প গৃহীত হয়েছে এবং ব্যয়ও মূল রেল অপারেশনের বাইরেও অনেক আননেসেসারি কম্পোনেন্ট যুক্ত করা হয়ে। দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গুরুত্ব পাবে শ্রমবাজার ও অর্থনীতি। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলে শেরপুরে মহারশী নদীর বাঁধে ভাঙন, ঝিনাইগাতির 4 ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত। বছরে বছরে এই অবস্থায় আমরা কষ্ট করি, এই রুটটা যে ভালো করবো তাও পারে না। ঘরবাড়ি যা আছে এদিকে ভাঙা গেছে, কেউ এখন আসে নাই। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে সোচ্চার ছিল শিশু শিক্ষার্থীরাও, আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে খুদে বীররা। দেখে স্কুল ড্রেসের প্যান্ট পিনলে তখন আমার হাতটা নিয়ে পায়ের তলে ফেলে বলে তো ছাত্র এই কথা বলে হাতে গুলি করে। 20 বছর পরে জয়িনের কাজ করবে, জয়িনদার কাজ করবে, হাতে ব্যথা দেখলো আমার মনে ব্যথা। শারদীয় দুর্গোৎসব আয়োজনে রংতুলির আঁচড়ে চড়ছে প্রতিমায় মাতৃমূর্তি ফুটিয়ে তোলার কাজ। চট্টগ্রামে 2000-এর বেশি মণ্ডপে পূজার প্রস্তুতি। মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব, প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টা আসিফের, পূর্ণ নিরাপত্তার আশ্বাস। একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। রাজধানীর মাছের বাজারে স্বস্তি নেই, যোগান কমার অজুহাতে বেড়েই চলছে দাম। 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 2000 টাকা। দোকানীদের দাবি রপ্তানির প্রভাব পড়ছে স্থানীয় আড়তে। এদিকে ডিমের দাম লাগামহীনভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে ডজনে 20 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। অসহনীয় হয়ে পড়েছে মাছের বাজার। একদিকে কমছে যোগান, অন্যদিকে বাড়ছে দাম। আগে থেকেই চড়া দামে থাকা মাছের বাজারে চলতি সপ্তাহে অস্থিরতা আরও বেড়েছে। সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। মাঝারি আকারের চাষের রুই কাতলার জন্য গুনতে হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি। আর নদ নদীর খালবিলের দেশি মাছের স্বাদ নিতে চাইলে দিতে হবে 800 থেকে 1000 টাকার বেশি। ঝড় বৃষ্টি হইতেছে না, জানলা যাইতে পারে না, মাছ একটু কম, মাছের দাম একটু বাড়ছে। এখন দাম বেশি হলেও কিছু করার নেই, খাওয়া তো লাগবে, বাঁচা তো লাগবে। যে এতটুক আয় আছে ওইটার মধ্যেই খেয়ে বেঁচে থাকতে হবে আর কি। অনেকটা ধরাছোঁয়ার বাইরে ইলিশের বাজার। ভরা মৌসুম, কিন্তু দাম নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ মিলছে 1900 থেকে 2000 টাকার বেশি দামে। 700 থেকে 800 গ্রামের ইলিশের জন্য গুনতে হবে 1500 টাকা। বিক্রেতাদের দাবি, ভারতে রপ্তানির প্রভাব পড়েছে সরবরাহ ও দামে। রপ্তানি করলেই যে দাম কমতো বাড়তো, না করলে এমন যে হবে, বাজার নিয়ন্ত্রণ করাটাই আসল। ইন্ডিয়ায় মাছ না গেলে দাম কম থাকতো, তারা গোড়ার থেকে নিয়ে যাচ্ছে 2100-2200 টাকা রেট দিয়ে, কোনো নাই। পুজোই তাদের মাছ লাগবো, সরকারও বাড়াচ্ছে, বিলাকেও বাড়াচ্ছে, ড্যাম বাড়াচ্ছে না, তা না হলে মাছ কোথায় যাবে। সপ্তাহের ব্যবধানে আরেক দফা বাড়ল ডিমের দাম। খুচরা পর্যায়ে প্রতি ডজনে বেড়েছে 20 টাকা। পাইকারিতে প্রতি ডজন লাল ডিমের জন্য গুনতে হবে 170, আর খুচরার জন্য দিতে হবে সর্বোচ্চ 180 টাকা পর্যন্ত। খামার এবং পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে, এমন অভিযোগ খুচরা বিক্রেতাদের। ফুটবল না খেলে কালকে আমরা সিনিয়র সিটিজেন, আমরা যদি না খাই তো উইল ডাই টুমরো। আমাদের উই হ্যাভ টু লিভ টু সি এ বেটার টুমরো। ডিমের দাম আগে ছিল 150 টাকা ডজন, 180 টাকা ডজন। প্রতি ডজনে যদি 30 টাকা বাড়ে তো পাবলিক ডিম খাওয়া লাগবে না, নিয়ন্ত্রণ নেই বাজার।
অনেক বাজার রাত্রে একরকম, দিনে একরকম, সকালে একরকম, অনেক আরেক সিন্ডিকেট আরম্ভ হয়ে গেছে। নানা ধরনের নানান কথা কইতাছে। একজন কইতাছে যে বন্যার কারণে সব ফার্ম নষ্ট হয়ে গেছে, ডিম সংকট, দাম বেশি, আরেকজন কইতাছে হাতের দাম বেশি। মাছ ডিমের পাশাপাশি দাম বৃদ্ধির তালিকায় আছে মুরগি। লেয়ার মুরগির দাম ৩০০ টাকা কেজিতে স্থির থাকলেও অস্বস্তি আছে ব্রয়লার মুরগির বাজারে। দুদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ টাকা, ১ কেজির জন্য গুনতে হবে ২১০ টাকা। মালের কোনো আমদানি নাই, যে ফার্মগুলোতে মাল আসে সেগুলোতে কোনো উৎপন্ন নাই। উৎপন্ন না হওয়াতে মালের আমদানিটা কম, বিধায় একটু দামটা বাড়ছে। ৭৫০ টাকা কেজিতে অপরিবর্তিত আছে গরুর মাংসের দাম, আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে দিতে হবে ১১০০ টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। টানা বৃষ্টির ধাক্কা সবজির বাজারেও। কয়েকদিনের ব্যবধানে হঠাৎ বেড়ে গেছে একাধিক সবজির দাম। চোখে সর্ষে ফুল দেখাচ্ছে কাঁচামরিচ। শিম, টমেটো আর বেগুনের দাম শুনলেও পিলে চমকে ওঠার অবস্থা। ব্যবসায়ীদের অভিযোগ, মাঝে কিছুদিন না থাকলেও এখন আবার মাথাচাড়া দিয়েছে পুরনো সিন্ডিকেট। নানা দোহাই দিয়ে দাম বাড়ানো হচ্ছে কাঁচা পণ্যের। আরও জানাচ্ছেন সহকর্মীরা। ষড়ঋতুর যে তাৎপর্য এবং সময়কাল সেটি বাংলাদেশে বদলে গিয়েছে, যে কারণে এখন বৃষ্টি কিছুটা দেরিতে আসতে শুরু করেছে এবং যে কারণে এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণেই অনেক জায়গায় এখন সবজি উৎপাদন করে লাভবান হওয়া যাচ্ছে না। যে কারণে বাজারে এই মুহূর্তে বেশ কিছু আগাম শীতকালীন সবজি চোখে পড়ছে রাজধানীর এই নতুন বাজারে, কিন্তু দাম কিন্তু বেশ অস্বাভাবিকই বলতে হয়। শিমের ব্যাপারে আমরা জানতে চাচ্ছিলাম, শিমের কেজি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 280 টাকা। টমেটো যেটি আমদানি করা সেটির দাম চাওয়া হচ্ছে 180 থেকে 190 টাকা। চোখে পানি নিয়ে আসছে কাঁচামরিচের দামের ঝাঁজ এতই বেড়েছে যে দাম প্রায় 400 টাকা কেজি হয়ে গিয়েছে। বর্ষা আসলে কেন কাঁচামরিচের দাম হঠাৎ করে বেড়ে যায় সেই প্রশ্ন কিন্তু খুচরা ব্যবসায়ীরাও করছেন। প্রাকৃতিক বৃষ্টির কারণে দেখা গেছে ভাই গাছের গোড়া বসে যাইতেছে, মানে এরকম একটা অজুহাত ভাই আমরা শুনতে পাইতেছি, মানে এরকম একটা সিন্ডিকেটের কারণে দামটা আমরা বেশি পাইতেছি। ক্রেতাদের নিঃসন্দেহে নাভিশ্বাস। কিছুদিন আগেও তারা কিছুটা স্বস্তি পেয়েছিলেন, হঠাৎ করে আবারও কি হলো সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। মেলা আছে, আমার জামালপুরের দাম কম আছে আর ঢাকা শহরের দাম বেশি। আগে তো যেরকম ছিল তাই দেখতেছি, আরও অন্তত ইদানিং কিছু আরও বাইরে গেছে, কিছু কম ছিল মাঝখানে, কিন্তু ইদানিং আবার বাইরে গেছে। এই ছিল আমার কাছে রাজধানীর সবজি বাজারের খবর। এবারে আমরা গোপালগঞ্জের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ। আমি দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ কাঁচা বাজারে। এই কাঁচা বাজারে প্রতিটি সবজির দাম কিন্তু আকাশচুম্বী, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গত কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে সবজি উৎপাদন কম হচ্ছে, এমনটি জানিয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগ। প্রতিটি পণ্য, এমন কোনো পণ্য নেই যে কোনো পণ্য 60 টাকার নিচে কোনো কেজি দরে কোনো পণ্য কিন্তু বিক্রি হচ্ছে না। কাঁচামরিচ কালকে কিনছি 170 টাকা কেজি, আজকে গেলাম 320 টাকা কেজি। পেঁয়াজ কিনতেছি 95 টাকা কেজি, 100 টাকা বিক্রি হচ্ছে আমাদের বাজারে। সম্পূর্ণ সবজির দাম আমাদের বর্তমানে অতিরিক্ত। বাইরে 3 পটে আসে মাল, অনেক মাল নষ্ট হয়ে যায়, এতে দামের প্রভাব ওর উপরই পড়ে। সব মিলিয়ে গোপালগঞ্জে যারা সাধারণ জনগণ রয়েছে, যারা সাধারণ ক্রেতা রয়েছে, তারা কিন্তু এই সমস্ত পণ্য কিনতে তারা হিমশিম খাচ্ছে। আশায় বুক বেঁধেছিলাম সবজির দাম, মরিচের দাম, নিত্য ব্যবহার্য জিনিসের দাম অনেক কমবে। গভীর দুঃখের সাথে বলছি, সব কিছুর দামই এমন বেড়ে গেছে যা আমাদের মতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ সবজি বাজারের খবর। এবার চলে যাচ্ছি গাইবান্ধার খবর জানতে সহকর্মী জিল্লুর রহমান পলাশের কাছে। ধন্যবাদ। গাইবান্ধা জেলার সবচেয়ে বড় যে সবজি বেচাকেনার মোকাম সেটি ধাপের হাট। এই ধাপের হাট বাজারে আজকে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলে আমি যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে গত হাটেও যে সবজির বাজার মূল্য ছিল সেই বাজার মূল্য থেকে এখন প্রতিটি সবজির দামে কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত হাটে মনে করেন যে বাগুন আমরা কিনছি 1400 থেকে 1500 টাকা মন, সেই বাগুন আজকে 2000 থেকে 2200 টাকা মন। এখন হাই দামে কেনা পড়তেছে, হাই দামে বিক্রিও করা লাগে, তাছাড়া খরচ মেকআপ হয় না, এলে মেকআপ দেওয়া যাবে না। এখানকার যারা ক্রেতা রয়েছেন, ক্রেতারা কিন্তু আসলে খুচরা বাজারে যখন গিয়ে এই সবজি ক্রয় করছেন, তারা কিন্তু সবজির বাজার নিয়ে কিন্তু বেশ অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। দিন গেলে 400-500 টাকা আছে, সেটাতে আমি দিনের সংসারের খরচ আমি কভার করতে পারি না। এটা মানে আমাদের মতো স্বাভাবিক মধ্যবিত্ত মানুষ যারা আমরা আছি, এদের জন্য আমাদের অনেক কষ্টদায়ক হয়ে গেছে। মাছ মাংস তো খাইতে পারি না, এইভাবে অনেক হাটের খুব সংকট হয়ে গেছে ভাই। কাঁচা বাজারের দাম কম হলে আমরা না চলতে পারতাম। এই ছিল আমার কাছে গাইবান্ধার সবজি বাজারের সর্বশেষ খবর। রেলওয়েতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 99টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনো চলছে 29টির কাজ। এর মাঝে 2টি প্রকল্পেই অপ্রয়োজনীয় খরচ প্রায় 7,500 কোটি টাকা। সচিব জানিয়েছেন, গত 15 বছর রেলের সব প্রকল্পে প্রয়োজন ছাড়া ব্যয় করা হয়েছে। এর মধ্যে দোহাজারী, কক্সবাজার এবং পদ্মা রেল সংযোগ প্রকল্পে অতিরিক্ত ব্যয় হ্রাসের সিদ্ধান্ত হয়েছে।
খরচ কমাতে সংশোধন হচ্ছে চলমান বাকি ২৭ প্রকল্প। মন্ত্রী আমলা ও ঠিকাদারের যোগসাজশে অর্থ আত্মসাৎ করতেই অস্বাভাবিক খরচ করা হয়েছে বলে মনে করছে মন্ত্রণালয়। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পের প্রথম ব্যয় প্রস্তাব ছিল ১৮০০ কোটি টাকা। শেষ পর্যন্ত অস্বাভাবিকভাবে বেড়ে এর খরচ দাঁড়ায় ১৮,০০০ কোটিতে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রকল্পটি পর্যালোচনা করেছে রেল মন্ত্রণালয়, পেয়েছে অপ্রয়োজনীয় ৬,৬০০ কোটি টাকা ব্যয়ের তথ্য। শেষ পর্যায়ে এসে প্রকল্পের অনেকগুলো কাজ যেগুলো আর করা যাচ্ছে না সেগুলোকে আমরা এবং যেখানে যেখানে অপ্রয়োজনীয় অংশ মনে হয়েছে সেগুলিকে আমরা কাটছাট করে এটিকে ৬,৬০০ কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করেছি। এটি ইতিমধ্যেই প্রস্তাব মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পর্যালোচনায়ও ধরা পড়েছে একই চিত্র। সিদ্ধান্ত হয়েছে চলমান প্রকল্পটি থেকে ৬০০ কোটি টাকা খরচ কমানোর। ভাঙ্গা স্টেশনটাকে যেভাবে আমরা কনস্ট্রাকশন হচ্ছে, এখন ওইটা আন্ডার কনস্ট্রাকশন, এটি যে কেউ বুঝতে পারবে যে এখানে এত বিশাল কর্মযজ্ঞ। আসলে এটি রেল অপারেশন এবং রেলের বাণিজ্যিকায়নের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে, এটি কিন্তু একটা বিরাট প্রশ্ন। পদ্মা রেল লিঙ্কেও আমরা ইতিমধ্যে ৬০০ কোটি টাকা আমরা হ্রাস করার মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন। এই প্রকল্প থেকে আরও ১,০০০ কোটি টাকার উপরে আমরা এইখান থেকে আমরা সাশ্রয় করতে পারবো। মন্ত্রী, আমলা ও ঠিকাদাররা অর্থ আত্মসাৎ করতে অস্বাভাবিক খরচ বাড়িয়েছেন বলে মনে করে মন্ত্রণালয়। এখন পর্যালোচনা হচ্ছে চলমান আরও ২৭টি প্রকল্প। এগুলো সংশোধন করে কমানো হবে অপ্রয়োজনীয় ব্যয়। সুস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গৃহীত হয়েছে এবং ব্যয়ও মূল রেল অপারেশনের বাইরেও অনেক আননেসেসারি কম্পোনেন্ট যুক্ত করা হয়ে প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমাদের চলমান আছে ২৯টা প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টেই এরকম অতিরিক্ত ব্যয় রয়েছে এবং সেখান থেকে আমরা হ্রাস করতে পারবো। সরকারের পক্ষ থেকে খুব ক্লিয়ারলি মেসেজ তো দেওয়াই হয়েছে যে প্রকল্পে কোনো অপ্রয়োজনীয় কোনো ব্যয় কোনো অবস্থাতেই করা যাবে না এবং প্রয়োজনীয় যে ব্যয়গুলো আছে সেগুলোকে আবার রিভাইজ করে দেখতে বলা হয়েছে। রেলের বিভিন্ন প্রকল্পের কাজ পেত নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান। এই বিষয়টিও খতিয়ে দেখছে মন্ত্রণালয় ও দুদক। একটা কম প্রতিষ্ঠান পেয়ে থাকে এবং সেটা যদি অবৈধভাবে বা যেটা যদি রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স ব্যবহার করে থাকে সেটা প্রয়োজনীয় সরকারিভাবে এটা তদন্ত হতে পারে বা দেখা যেতে পারে। দুর্নীতি দমন কমিশন তারাও দেখতে পারে। এরকম কিছু অভিযোগ দুর্নীতি দমন কমিশনেও পেন্ডিং আছে, সেখানেও আমরা কথা বলেছি এবং আমাদের অফিসারদের সাথেও আমি সভা করে যেটা জেনেছি যে ওখান থেকে টাইম টু টাইম আমাদের কাছে যেসব তথ্যাবলী এবং রেকর্ডপত্র চাওয়া হয় আমরা সেগুলোকে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। রেল মন্ত্রণালয় বলছে আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত ৯৯টি প্রকল্পেই অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। তেজগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে। রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে, সেখানে ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সাধন চন্দ্র মজুমদারকে একাধিক মামলা দেয়া হয়। খাদ্য ব্যবসায়ী হলেও তাকেই খাদ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। সে সময় বিষয়টি নিয়ে হয় সমালোচনা। তার সময় ধান, চাল, গম সিন্ডিকেটের মাধ্যমে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পায়। এদিকে কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ৭ দিনের রিমান্ড আবেদন করে আজই তাকে আদালতে তোলা হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, গত রাত ১টার দিকে কৃষক লীগ সভাপতি সমীর চন্দকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। ২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয় তাকে। এদিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনকে রাজধানীর একটি বাসা থেকে আটক করেছে ডিবি পুলিশ। ২০১৫ সাল থেকে টানা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলাম মিলন। একজন স্কুল শিক্ষক থেকে সংসদ সদস্য, নাম জড়িয়েছেন হলমার্ক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতিতে, গড়েছেন সম্পদের পাহাড়। বলছি সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির কথা। স্বামীসহ গ্রেফতারের পর রিমান্ডে আছেন তিনি। অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক।
জান্নাত আরা হেনরি সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু। জড়িয়ে পড়েন রাজনীতিতে, ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অংশ নেন 2008 সালের নির্বাচনে। হলফনামায় দেখান প্রায় 6.5 লাখ টাকার সম্পত্তি। যদিও নির্বাচনে পরাজিত হন হেনরি। 2001 সালের 1 জুলাই থেকে এমপিওভুক্ত হন। 2008 সালে পার্লামেন্টে যখন পার্লামেন্ট নির্বাচন করেন, নির্বাচনের সময় ছুটি নেন। ছুটি নেওয়ার পরে আর তিনি বিদ্যালয়ে ফিরে আসেন না, জয়েন করেন নাই। সেই হারটাই ঘুরিয়ে দেয় হেনরির ভাগ্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় সোনালী ব্যাংকের পরিচালক পদ উপহার পান তিনি। জড়িয়ে পড়েন হলমার্ক কেলেঙ্কারিতে। ব্যাপক বিতর্ক তৈরি হলেও পার পেয়ে যান। এরপর বিদ্যুৎ প্রকল্পের একক ঠিকাদারি সহ গড়ে তোলেন দুর্নীতির সাম্রাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সোনালী ব্যাংকের পরিচালক করেছিলেন। সেখান থেকে এই পরিচালক হওয়ার পরেই তিনি যেন যে আলাদিনের চেরাগ পেয়ে গেলেন। কালো টাকা থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে শুরু করে অবৈধ ক্ষমতার অপপ্রয়োগ থেকে শুরু করে অপরাধ বলতে যা কিছু বোঝায়। আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, পেয়ে যান আওয়ামী লীগের মনোনয়ন। এবার হলফনামায় 51 কোটি 98 লাখ টাকার বিবরণ দেন। ভোটে জয়ীও হন। প্রভাব খাটিয়ে স্বামী শামীম তালুকদার লাবুকে জেলা পরিষদের চেয়ারম্যান বানানোর অভিযোগ আছে সাবেক এমপির বিরুদ্ধে। সিরাজগঞ্জে করেছেন সম্পদের পাহাড়। লক্ষ লক্ষ কোটি টাকা আরও ব্ল্যাক মানি রয়ে গেছে, যে ব্ল্যাক মানি সে হোয়াইট মানি করতে যাওয়ার সুযোগ পায়নি সঙ্গত কারণে, পারিপার্শ্বিকতার কারণে। তখন সে কী করছে, এই টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছে। অল্প দিনে যে বিঘাকে বিঘা জমি কিনেছে, এটা সরকারের নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উচিত। ছাত্র জনতার আন্দোলনে 3 জনকে হত্যার ঘটনায় হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। সরকার পতনের পর গা ঢাকা দেন 2 জন। গেল 30 সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেফতার হন হেনরি। 7 দিনের রিমান্ডে আছেন তারা। আদালত কিন্তু আবার তাকে রিমান্ডে, এই মামলায় আবার রিমান্ডে নিতে পারে। অবৈধ অস্ত্র কোথা থেকে উদ্ধার, কে যোগান দিল, কার অর্থের বিনিময়ে অর্থটা অবৈধ অস্ত্র ক্রয় করা হলো। এরই মধ্যে হেনরি ও তার স্বামীর সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার পাশাপাশি জব্দ হয়েছে তাদের ব্যাংক হিসাব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় 11 বছর পর মালয়েশিয়ান কোনো সরকার প্রধানের এটি প্রথম বাংলাদেশ সফর। দুপুর 2:30টার দিকে 58 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংক্ষিপ্ত হলেও তার এই সফরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন আনোয়ার ইব্রাহিম। এরপরই হবে যৌথ সংবাদ সম্মেলন। এছাড়া আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সবশেষ 2013 সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। শেরপুরের ঝিনাইগাতিতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধের 4টি স্থান ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। স্থানীয়রা জানায়, বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃহস্পতিবার থেকেই মহারশী নদীতে পানি বাড়ছিল। ভোরের দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে পানি ঢুকতে থাকে লোকালয়ে। ঝিনাইগাতি সদরসহ 4 ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এই অবস্থায় আমরা কষ্ট করি, এই রুটটা যে ভালো করবো তাও পারে না। পূর্বাচটা থেকে আপনার পানি আসা ধরছে, ঘর বাড়ি যা আছে এদিকে ভাঙা গেছে, কেউ এখন আসে নাই। সাম্প্রতিক বৃষ্টিপাতের মধ্যে দিয়েই বিদায় নিল এবারের বর্ষা মৌসুম। এবছরও কুয়াশার প্রকোপ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার কুয়াশা সূর্যের আলো বাধাগ্রস্ত করবে বলে তাপমাত্রা তখন কম হবে, তবে এবার শীত বেশি পড়বে না বলেও জানানো হয়েছে। যেহেতু এই সময় বেশি বৃষ্টি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনার পর্বতের ড্রাই কন্ডিশন চলে যাবে এবং ডিসেম্বরের দিকে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে এবং সেক্ষেত্রে যেটা হবে জানুয়ারি যায় আপনার শীতটা পড়বে, তবে যেটা হবে ডেন্স ফগের কারণে দিনে তাপমাত্রা অনেক কমে যাবে ওই সময়। অর্থাৎ হচ্ছে শীতকালে তুলনামূলকভাবে কম শীত পড়ার সম্ভাবনা এবারও রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পিছিয়ে ছিল না খুদের সদস্যরা। বয়স বেশি না হলেও দেশের প্রতি ভালোবাসা থেকে আন্দোলনে যোগ দিয়েছিল এই খুদে বীর সেনানীরা। ভয়াল সেই দিনের কথাই জানিয়েছে
নিটোর হাসপাতালের চিকিৎসারত 2 ক্ষুদে শিক্ষার্থী কিভাবে পুলিশ আনসার বাহিনীর সদস্যদের হামলার শিকার হয়েছে জানিয়েছে তাও। বিস্তারিত লামিয়া তিথির প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। একটি মানুষকে দমাতে ঠিক কতগুলো গুলির প্রয়োজন পড়ে সেটি কি জানা আছে কারো? হয়তো নেই। তবে এই আন্দোলন দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীদের ঠেকিয়ে রাখতে ছোড়া হয়েছে অসংখ্য গুলি। বিজয়ের দিনে ঘটে যাওয়া সেই বীভৎস ঘটনার বর্ণনা দিলেন 14 বছরের শিক্ষার্থী মোহাম্মদ নিশাত। বিজয় উল্লাস করতে গিয়ে গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে নিশাতের হাতে পাড়া দিয়ে এক এক করে 60টি ছড়রা গুলি ছোড়ে আনসার সদস্য। গুলির হাত থেকে শেষ রক্ষা পাওয়ার জন্য লুকিয়েছিল সড়কের বাথরুমেও, কিন্তু হয়নি শেষ রক্ষা। দেখে স্কুল ড্রেসের প্যান্ট পিনতে তখন আমার হাতটা নিয়ে পায়ের তলে ফেলে বলে তোর ছাত্র এই কথা বলে হাতে গুলি করে। সেটা থেকে আমার মামা মানে ধরছে, তাকে ধাক্কা মারছে, তখন তাই আমার মামার জন্য গুলি করে। এদিকে নিটোর হাসপাতালের আরেক বিছানায় কাতরাচ্ছে 12 বছর বয়সী আফসার হোসেন। নোয়াখালীর সুবর্ণচর এলাকার ইসলামিয়া মাদ্রাসার 4র্থ শ্রেণীর এই শিক্ষার্থী আন্দোলনের শুরু থেকেই ছিল সরব। বিজয় উল্লাস করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় আজিমপুর থানার সামনে। 20 বছর পরে জয়িনের কাজ করবে, জয়িনদার কাজ করবে, হাতে ব্যথা দেখলো, আমার মনে ব্যথা। দেশের প্রতি ভালোবাসা থেকেই আন্দোলনে নেমেছিল আফসার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া উইং জানায়, ভাটারা থানার একটি আবাসিক এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও 2টি মামলার এজাহার নামীয় আসামি তিনি। ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে আরও 3টি মামলা বিচারাধীন রয়েছে। বাংলার প্রকৃতিতে শরতের শুভ্রতা, মুগ্ধতা। শারদীয় উদযাপনে পিছিয়ে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সকালে খোলা আকাশের নিচেই ছিল আয়োজন। নাচ গানের মিশেলে বকুলতলা হয়ে ওঠে উৎসব মঞ্চ। ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। দিনব্যাপী আয়োজন, তাই রঙিন সাজে পুরো প্রাঙ্গণ। মোহময়ী শারদের সুর সাথে মিশেছে তবলার মাদকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় এভাবেই শুরু হয় ছুটির দিনের সকাল। সত্যেন সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে চারুকলায় শরৎ উৎসব 1431। শরৎ ঋতুর মুগ্ধতা ছড়িয়ে দিতেই এই আয়োজন। সঙ্গীতের তালে তালে ছিল নাচের মোহনীয় পরিবেশনা। মঞ্চের নিচেই শিল্পীদের কলকাকলিতে মুখর প্রাঙ্গণ। আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সবাই। আমরা ছোটরা আজকে নাচবো, আমার অনেক ভালো লাগছে। সবাইকে শরতের অনেক 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 শুভেচ্ছা। নাচ করতে আসছি সকালবেলা, আর এইরকম একটা পরিবেশে খুবই ভালো লাগছে। অনেকদিন পর শো হচ্ছে, সবকিছু অফ ছিল, এখন সব মিলে আমাদের দারুণ অনুভূতি। এতদিন পর দেশকে স্বাভাবিক দেখতে পেরে আর এই শরৎকালে এত সুন্দর অনুষ্ঠান করতে পেরে খুব ভালো লাগছে। ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। বয়সভেদে 2 ভাগে অংশ নেয় ক্ষুদে শিল্পীরা। ক্যানভাসে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে শরতের প্রাণ ও প্রকৃতি। আয়োজকরা বললেন, ইটকাঠের জঞ্জালে ভরা শহরে শরতের দোলা দিতেই এই আয়োজন। আমরা চাই যে বাঙালির যে মলিনতা, কুবণ্ডুকতা অথবা সংকীর্ণতা দূর হোক। এই সাদা মেঘের ভেলা, এই শ্বেত শুভ্র কাশফুল, এই শুভ্রতা ছড়িয়ে পড়ুক বাঙালির অন্তরে। নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে, তারা প্রকৃতি বান্ধব একটি সমাজ গঠনে তারা এগিয়ে আসতে পারবে। তা আমরা চাই উৎসবগুলোর মধ্য দিয়ে সেই বার্তা দিতে, ধ্বংস নয়, প্রকৃতিকে সুরক্ষা করতে হবে। সময়ের পরিক্রমায় ঋতুর রূপে পরিবর্তন এসেছে। হারিয়ে যাচ্ছে পুরনো সেই পালতোলা নৌকা, সাদা কাশফুলের বিস্তীর্ণ মাঠ। তাই প্রকৃতিকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান সংস্কৃতি প্রেমীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আর কদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। চট্টগ্রামে মণ্ডপে তোলার আগে প্রতিমা তৈরির ধুম পড়েছে কারখানায়। প্রতিমার অবয়ব তৈরি শেষে এখন চলছে রং তুলি দিয়ে মাতৃমূর্তি ফুটিয়ে তোলার কাজ। শেষ মুহূর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই কারিগরদের।
15 বছর আগে চট্টগ্রামের গোয়ালপাড়ার কারখানায় প্রতিমা তৈরিতে হাতেখড়ি হয়েছিল তুলসী রঞ্জন পালের। সময়ের পরিক্রমায় তিনি এখন পাকা কারিগর। প্রতিমা তৈরির পাশাপাশি দেখাশোনা করেন কারখানার সব কাজ। হাঁস, পেঁচা, ময়ূর এইগুলি চক্ষুদান করি, তারপরে চুল ভাঙি। আমার যে খুঁটিনাটি কাজ এটার ভিতরে অন্য কোনো কারিগর আসে না আর আসবেও না, জানে বলে ওগুলো দাদুই ক্যাপচার করে। দুর্গোৎসব শুরুর বাকি আর মাত্র কদিন, তাই চট্টগ্রামে ধুম পড়েছে প্রতিমা তৈরিতে। সব কারখানায় দিনে রাতে সমানে ব্যস্ত কারিগররা। পূজার লাস্ট মুহূর্তের কাজ চলতেছে, কাজের চাপ একটু বেশি। যত দিন যায় তত কাজের ব্যস্ততা বেশি, কারণ পুজোর তো বেশি দিন নাই, এই কারণে ব্যস্ততা দিন দিন বাড়ে। ঘুম যাওয়ার সম্ভাবনা মানে সময়টাও পাই না, যাতে মানুষের সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। কাজের চাপ আছে আমাদের কিছু কিছু প্রতিমা ডেলিভারি হচ্ছে, কিছু কিছু প্রতিমা রেডি হচ্ছে। খড়মাটি দিয়ে অবয়ব তৈরির কাজ অনেকটা শেষ। এখন শেষ মুহূর্তে খুঁটিনাটি কাজের পাশাপাশি দেয়া হচ্ছে রং তুলির প্রলেপ। প্রতিমা দর্শনে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসছেন ভক্ত পূজারীরা। মাকে তো অনেক ভালোবাসি, আমরা এবারে আসলাম প্রতিমা দেখতে, আমার থেকে খুবই ভালো লাগছে। এবারে আসছি, প্রতি বছরই আসা হয় প্রতিমা দেখতে, খুবই দেখতে ভালো লাগে। নানা সীমাবদ্ধতার কারণে এই শিল্প থেকে সরে যাচ্ছেন পুরনো অনেক কারিগর। সরকারের সুনজর চান তারা। আগামীতে মনে হয় যে এই শিল্পের মধ্যে আরও অনেক পরিবর্তন আসবে। অনেকে হয়তো বা কাজের পরিসর ছোট করে ফেলবে, অনেকে হয়তো বা করবেও না। সরকার থেকে কোনো একটাই থাকে, বড় ধরনের একটাই থাকে, আমার সাহায্য সহযোগিতা করলে ওরকম একটাই পাইলে আমরা আমাদের এই শিল্পটা আগে এগিয়ে নেওয়া যেত। এবছর চট্টগ্রাম মহানগরে 292টি এবং 15 উপজেলায় 2000-এর বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। লোহিত সাগরে তেলের ট্যাঙ্কার কোর্ডেলিয়া মুন ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই তথ্য। মঙ্গলবার ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছাকাছি ট্যাঙ্কারটি লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। ওই দিন লোহিত সাগরে আরও একটি জাহাজকে লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালায় হুতিরা, সেটিও ধ্বংস হয়েছে বলে দাবি গোষ্ঠীটির। তবে জাহাজ ও ট্যাঙ্কারে থাকা কর্মীদের কেউ হতাহত হয়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লোহিত সাগরে একের পর এক জাহাজকে হামলার টার্গেট বানিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। প্রায় 5 বছর পর ইমাম খোমেন গ্র্যান্ড মসজিদে জুম্মার নামাজে ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেল আবিবে মিসাইল হামলার পর ইসরায়েলের হুমকি ধামকির মধ্যেই জুম্মার নামাজে ইমামতির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে জুম্মার খুতবায় ইরানের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন খামেনি। এর আগে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর স্মরণ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলার 1 বছর পূর্তির মাত্র 3 দিন আগে খামেনির জনসম্মুখে আসাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। লেবাননে চলমান আগ্রাসনের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা, এমন সতর্কবার্তা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা ইমরান রেজা গেল 1 সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে সাধারণ লেবানিজদের দুর্ভোগের কথা তুলে ধরেন। পাশাপাশি সংঘাত বন্ধের আহ্বানও জানান তিনি। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের ওপরও জোর দেন ওই কর্মকর্তা। জাতিসংঘে বেসামরিকদের সহায়তায় লেবানন সরকারের পক্ষে হয়ে $42 কোটি অনুদানের সুপারিশও করা হয়েছে বলে জানান তিনি। তেল আবিবে মিসাইল হামলার পর কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের হুমকি ধামকিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্য সফর করছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামলার শঙ্কার মধ্যেই বৈঠক করেছেন সৌদি, কাতার ও হামাসের প্রতিনিধিদের সাথে। বলা হচ্ছে ইসরায়েলের প্রতিশোধের হুমকিতেও যে বিন্দুমাত্র চাপে নেই ইরান। কাতার সফরে গিয়ে সেই বার্তাই দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট। রয়েছে যে কোনো মুহূর্তে ইসরায়েলি হামলায় প্রাণহানির শঙ্কা। তারপরও আত্মগোপনে না থেকে বিদেশ সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিয়ে আলোচনা করেন কাতারের আমিরের সাথে। পাশাপাশি বৈঠক করেন হামাসের শীর্ষ নেতা খালিদ মিশাল এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথেও। আন্তর্জাতিক গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক কাঠামো নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে তেহরান। তারই অংশ হিসেবে পেজেশকিয়ানের এ সফর। মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতাই এখন লক্ষ্য দেশটির।
ইরান চায় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা, কারণ যুদ্ধ এবং সহিংসতার মাধ্যমে কখনোই সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমরা কারোর সাথে সংঘর্ষ চাই না, তবে ইসরায়েল ইরানকে প্রতিক্রিয়াশীল করে তুলছে। পেজেশকিয়ানের সাথে বৈঠক শেষে শান্তির বাণী শোনান কাতারের আমিরও। বলেন, মধ্যস্থতার মধ্য দিয়েই হাসিল হবে সব পক্ষের স্বার্থ। মধ্যস্থতার মধ্য দিয়ে সমাধান নিশ্চিত করা কাতারের পররাষ্ট্রনীতির অংশ। আমরা আবারও সব পক্ষকে আশ্বস্ত করতে চাই, আলোচনার মধ্য দিয়ে জিম্মি মুক্তি ও ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা হবে। এমনকি ইসরায়েলের যুদ্ধ বৃদ্ধির তৎপরতার বিষয়টিও দেখবে কাতার। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর খামেনিকে গোপন নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পর অনেকেই বলছিল ঘাবড়ে গেছে ইরান। তেহরান নাজেহাল হয়েছে চিরশত্রু তেল আবিবের কৌশলের কাছে। এই সফরের মধ্য দিয়ে সেসব কটাক্ষেরই যেন কড়া জবাব দিলেন পেজেশকিয়ান। ইফফাত আরা খন্দকার, যমুনা নিউজ। মিরপুরেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান, এমন প্রত্যাশা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। আর সেজন্য সাকিবের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি। পাশাপাশি নারী ক্রিকেট দলকে দিতে চান প্রাপ্য সম্মান। জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলতে যাওয়া সাকিবকে ঠিক এমনই বার্তা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আর তাতেই কানপুরেই সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতি দেখেছিলেন অনেকেই। কিন্তু টেস্ট ম্যাচের মতোই যেন প্রতি সেশনেই রং বদলাচ্ছে ঘরের মাঠে সাকিবের অবসর নেয়ার বিষয়টি। সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এবার ভিন্ন সুর যুব ক্রীড়া উপদেষ্টার। সাকিবের নিরাপত্তা ইস্যু নিয়ে দিলেন ভিন্ন বার্তা। বললেন, ঘরের মাঠেই বিদায় দেখতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। নারী টি-20 বিশ্বকাপ দেখতে বর্তমানে শারজায় রয়েছেন ক্রীড়া উপদেষ্টা। মাঠে বসে দেখলেন বিশ্বকাপে 1 দশক পর টাইগ্রেসদের জয়োৎসব। ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটে আরও ভালো ফলাফল করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা তার। যেহেতু নারী ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি। এই অবহেলার জায়গাটা যাতে, এই অভিযোগটা যাতে আর না আসে সেজন্য আমরা কাজ করব। দেশে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ক্রিকেটের পাশাপাশি বাকি খেলাগুলো থেকেও যাতে নিয়মিত খেলোয়াড় উঠে আসে সেজন্য নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তৃণমূলে স্পোর্টসকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকেই বলেছি প্রান্তিক পর্যায় থেকে স্পোর্টসটা উঠে আসতে হবে। এটা মানে টপ টু বটম অ্যাপ্রোচ হলে হবে না, বটম টু টপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচে কাজ করতে হবে এবং সেজন্য আমরা জেলা টুর্নামেন্টগুলো চালু করব এবং প্রোগ্রেস রিপোর্ট থেকে শুরু করে এই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করব। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। নারী টি-20 বিশ্বকাপের খবর। আসরের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে আজ বিকেল 4টায়। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে রাত 8টায় লড়বে নিউজিল্যান্ড। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। দুই প্রস্তুতি ম্যাচের দুটিতেই জিতে ফুরফুরে মেজাজে আছে ভারত। প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 20 রানে ও দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকাকে 28 রানে হারিয়েছে হারমানপ্রীতের দল। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না করেই বিয়ের পিঁড়িতে বসলেন আফগান তারকা স্পিনার রশিদ খান। রাজধানী কাবুলে জমকালো আয়োজনে ব্যাচেলর জীবনের ইতি টানেন তিনি। একই দিনে বিয়ে করেছেন তার বাকি 3 ভাইও। কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হওয়া বিয়েতে উপস্থিত ছিলেন রশিদ খানের সতীর্থ ও আফগান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে।